বাট আমি তাসকিনকেও খেলতে চাই না এই টেস্ট ম্যাচে আসলে। সেটা কি আমি ঝুঁকির তাসকিন, কারণে? হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তাসকিনকে স্লো যেতে চাই। আমি মনে করি খালেদ ইজ এ ভেরি গুড বোলার, আর যেহেতু ওভারকাস্ট কন্ডিশন, তাহলে খালেদের সুইংও আছে, খালেদের পেসও এত খারাপ না, টল বল ইয়ে করে, তো আমি খালেদকেও দেখতে চাই আসলে। প্রথম টেস্টে 1982 সালের পর প্রথম বাংলাদেশ ভারতের বিপক্ষে ভারতে গিয়ে টস জিতে ফিল্ডিং নিয়েছে, যে কোনো দলেরই আসলে ইতিহাস ছিল না। শুরুতে বাংলাদেশ ভালো করেছে, ওই ডিসিশনটার যৌক্তিকতা পেসাররা প্রমাণ করেছে। 144 রানে বাংলাদেশ ইন্ডিয়ার 6টা উইকেট নিয়েছে, তবে পরের দিকে গিয়ে ওটা আসলে ব্যাকফায়ার করেছে। এক্ষেত্রে কি মনে করেন, যে ধরনের ওভারকাস্ট কন্ডিশন এবং আগামী 2-3 দিনেও সেই ধরনের পূর্বাভাস আছে, টস জিতলে আসলে কি করা উচিত? টস জিতলে অবশ্যই আমার মনে হয় যে ব্যাটিং করা উচিত, কারণ পরের দিকে প্রত্যেক ইনিংসে আপনি 4 দিন 5 দিনের যদি ব্যাটিং যান তখন কিন্তু খুব ডিফিকাল্ট হবে। যে ধরনের উইকেট বলছেন তারা স্লো এবং টার্নিং হবে, তো পরে ব্যাটিং করাটা বাংলাদেশের জন্য এমনি। আপনি যদি দেখেন চেন্নাই, আমরা কিন্তু সেকেন্ড ইনিংসে ভালো স্টার্ট করেছিলাম, পরে কিন্তু আমরা ধরে রাখতে পারি বিকজ অফ স্পিন, এবং স্পিনে আমরা মানে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে চেয়েছিলাম, যেটা আমরা করতে পারিনি। দেখেন আমরা কিন্তু পাকিস্তানের সাথে 26 রানে 6টা উইকেট, 5টা 6 উইকেট পড়ে গিয়েছিল, সেখান থেকে কিন্তু কামব্যাক করেছি। বাট খেলার অ্যাপ্রোচটা আমাদের ওরকম হতে হবে, যাতে যে ধরনের পরিস্থিতি আমাদের কী ধরনের ক্রিকেট খেলা উচিত। আমার মনে হয় যে ফার্স্ট টেস্টে ইন্ডিয়ার সাথে আমরা যে ধরনের ব্যাটিং করেছি, এরকম স্লো এবং টার্নিং উইকেট যদি আমরা ওই ধরনের ব্যাটিং করি, তাহলে আমাদের জন্য নিশ্চয়ই ভালো সংকেত হবে না, আমার কাছে মনে হয়। কানপুর ভেন্যুটা নিয়ে সুজন ভাই একটু কথা বলতে চাই। দুলীপ ট্রফিতে গেল 1.5-2 বছর আগে যখন খেলা হয়েছিল, তখন 8 মিনিটের বৃষ্টিতে পুরো দিনের খেলা ভেস্তে গিয়েছিল। ড্রেনেজ সিস্টেমটা খুব একটা উন্নত না, যদিও দাবি করা হচ্ছে এখন সেখানে অনেক পরিবর্তন এসেছে। তারপরও পুরো মাঠ ঢাকার জন্য কাভার তারা রেডি রেখেছে, 2টা সুপার রেডি রেখেছে। তবে সাধারণত ওই এলাকায় খেলা হলে এখন লাকনোয়ের একানা স্টেডিয়ামে আসলে খেলা হয়ে থাকে। বাংলাদেশ বলে কি আসলে কানপুর বেছে নেওয়া, যেখানে স্ট্যান্ড খুব একটা সুবিধা না, যেখানে খুব বেশি দর্শক আসলে যেতে পারে না, এবং অনেক বেশি দর্শক হলে সেটা নাকি ভেঙে পড়ার সম্ভাবনা আছে, অনেক ধরনের কথাবার্তা আসলে শোনা যাচ্ছে। আনফরচুনেট, মানে ইন্ডিয়া এত ভেন্যু, হঠাৎ করে কানপুর কেন? মানে সেটা আমাদের, সেটা কলকাতা হতে পারতো, মুম্বাই হতে পারতো, দিল্লি হতে পারতো, মানে অভাব তো নাই। ইন্ডিয়া তো ভেন্যুর কোনো অভাব নেই, আমি মনে করি না কোনো কানে নাই। ইভেন আপনি গুয়াহাটি বলেন, গুয়াহাটিতেও ভালো উইকেট, মানে ইউ ক্যান নেম ওয়ান অফ দেম, বাট আমি জানি না এটা ওদের কি পলিসি বা। ফ্রেশ কোকোনাট থেকে তৈরি বাংলাদেশের তেল, বাংলাদেশের জুই। ইন্ডিয়ার জন্য গুড সয়েল, মানে ভালো উইকেট, ডেফিনেটলি হোম অ্যাডভান্টেজ তো সব দলই চায়, তো এটা কোনো বাড়তি হোম অ্যাডভান্টেজ আজকে উইকেটে সেটা আমি বলতে পারবো না। আর যেটা আপনি বলছিলেন যে সাবকন্টিনেন্টের উইকেট, তো আমরা জানি যে 2-3 দিন পরে স্পিন করবেই, সুতরাং ওইটাতে আমি ওয়ারিড না যে স্পিন করবে বা কী হবে। বাট কেন কানপুর, মানে আমিও জানি না এর আগে কানপুরে কবে খেলা হয়েছিল আসলে, আমার মনে হয় কত সাল, 2021, মানে 3 বছর পরে ড্র হচ্ছিল। সুতরাং জানি না, হয়তো একটা বেটার ভেন্যুতে আর একটু বেটার ভেন্যু দিলে হতো, যেটা আপনি যেটা বললেন যে যদি গাড়িতে এরকম প্রবলেম আছে, আর এই সময় বৃষ্টিও হয় প্রচুর, এটাও জানতেন। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় যে অন্যখানে ভেন্যু দিলেও পারতো, বাট নেভারদালেস যেটা হয়ে দিয়েছে, যেটা আমাদেরকে আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে হবে কানপুরে, সেটাই আমরা এক্সপেক্ট আর কি। 2021 সালের কথা যেহেতু আসছিল, এই নিউজিল্যান্ডের সাথে সেই ম্যাচটা ভারত ড্র করেছিল। নিউজিল্যান্ড 4th ইনিংসে 165 রান তুলেছিল 9 উইকেটে, মানে আর একটা উইকেট গেলেই ভারত ম্যাচটা জিতে যেত, এবং 2 ইনিংসের কোনোটাতেই তাদের রান রেট 2ও ছিল না, ভারতের রান রেটও 3 ছিল। তার মানে কি এবারও এক্সপেক্ট করা যায় যে ওই দ্রুতগতির ক্রিকেটটা কানপুরে আসলে খেলা সম্ভব না? ইতিহাস সেই কথা বলছে, ইতিহাস তাই বলছে যে আমরা এখানে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে ভেরি ডিফিকাল্ট, আমাদের বল দেখে শুনে খেলতে হবে, আসলে ধৈর্যের পরীক্ষা দিতে হবে এখানে। বাংলাদেশে দেখা যায় যে যখন স্লো উইকেট বা স্পিনিং উইকেট হয়, সেক্ষেত্রে খুবই মানে ব্যাটাররা যারা আছেন কমফোর্টেবল, আমার কাছে মনে হয় যে একটু হলেও কমফোর্টেবল থাকেন না ওরা, সেক্ষেত্রে দেখা যায় যে মাঝে মাঝে অ্যাগ্রেসিভ শট খেলে ফেলছেন এবং সেটা সাকসেস হচ্ছেন না, আউট হয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে ব্যাটসম্যানদের আরও ধৈর্য ধরতে হবে, এবং অবশ্যই বলারকে রিড করতে হবে, যিনি বল স্পিনটা কখন বেশি হচ্ছে, কোনটা ভিতরে আসছেন, আর্ম বল কোনটা করছেন, সেগুলো ব্যাটসম্যানকে যদি রিড করে খেলতে পারেন ধৈর্য সহকারে, তাহলে হয়তো বা ভালো ক্রিকেট বাংলাদেশ খেলবে, 5 দিনে যেতে পারবে। অ্যাজ আ পেস বোলার, যেহেতু অনেক শোনা যাচ্ছে যে ভারত এবং বাংলাদেশ দুটো দলই 2জন পেসার স্ট্র্যাটেজিতে যেতে পারে, তাসকিন, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদও হয়তো আছেন,
তবে সিনে তো বা ফার্স্ট টেস্টে এই 3 জন খেলেছেন, এই 3 জন থেকে যদি 2 জন বেছে নিতে বলা হয় আপনি কোন 2 জনকে বেছে নেবেন? আমি হাসান মাহমুদ আর তাসকিন। সেক্ষেত্রে নাহিদ রানার যে এক্স ফ্যাক্টরটা আসলে কাজে লাগানোর চেষ্টা বাংলাদেশ পাকিস্তানে করেছে এবং সেখানে সফল হয়েছে। নাহিদ রানাকে ব্যাক টু ব্যাক 2 ম্যাচ খেলানোর একটা ব্যাপারও আছে, যে তার ফিজিক্যাল কন্ডিশন বা যেহেতু তাকে একটু রেস্ট বা রোটেশনের মধ্যে রাখা দেয়, সেটাও কি আসলে মাইন্ডে কাজ করবে কিনা বাংলাদেশ? ডেফিনেটলি তার শান্ত সেট যে তার চয়েস থাকবে হাসান তাসকিন, বাট আমি তাসকিনকেও খেলতে চাই না এই টেস্ট ম্যাচে আসলে। সেটা কি আমি ঝুঁকির তাসকিন, কারণে? হ্যাঁ এক্স্যাক্টলি, আমি তাসকিনকে স্লো যেতে চাই। আমি মনে করি খালেদ ইজ এ ভেরি গুড বোলার, আর যেহেতু ওভারকাস্ট কন্ডিশন, তাহলে খালেদের সুইংও আছে, খালেদের পেসও এত খারাপ না, টল বল ইয়ে করে, তো আমি খালেদকেও দেখতে চাই আসলে যে হাউ ইজ গোয়িং। এবং হাসান এবং খালেদকে আমি খেলতে চাই ওভার কন্ডিশন, যে সফটনেস, আমরা দুইটা সিমান নিয়ে খেলবো, খালেদের লম্বা স্পেল করার অ্যাবিলিটি আছে, তো এই জিনিসগুলোকে যেহেতু দুজন পেসার খেলার লম্বা স্পেল করানো এক্স্যাক্টলি আমার জন্য, এই জন্য আমি নাহিদা তাসকিনকে ব্রেক দিব। মানে আমার মনে হয় যে এই উইকেটে তাসকিন হাসানকে, যারা ব্যাক অফ লেন্থে বল করে একটু বেশি, ওরা ব্যাক অফ লেন্থের বোলার, তো ওদেরকে আমি এই উইকেটে খেলাবো না। আমি চাবো যেহেতু ওভার যদি বাংলাদেশ বোলিংও করে, আগে টস হেরে যদি বোলিং করে, তাহলে একটা হাসান এবং খালেদ দুজনেই উপরে বল করতে পারে, সুইং করতে পারে, এবং যেটা আমি বলছিলাম লম্বা স্পেল করতে পারে। সুতরাং আমি চাবো যে এই দুজনকে বাংলাদেশ চুজ করুক সেক্ষেত্রে, আর দুজনকে একটা ব্রেকে থাকুক। বাংলাদেশের সামনে সাউথ আফ্রিকা অনেক খেলা আছে, সুতরাং আমাদের এই দুইটা ছেলেকে খুব হ্যান্ডেল উইথ কেয়ার করতে হবে, টু বি ভেরি ভেরি অনেস্ট। মানে তা আমাদের দুজনেই ম্যাচ উইনার হতে পারে, নাহিদ এবং তাসকিন। তো আমরা মনে হয় যে যদি এরকম বলতো যে বাউন্সি উইকেট, গ্রিন পার্ক যদি গ্রিনই হতো, তাহলে আমি বললাম নাহিদা তাসকিনকে নিয়ে যাওয়া উচিত, কিন্তু সেটা না, যেহেতু সেহেতু আমি মনে করি যে যদি আমরা একটা স্পিনার খেলাই, সেটা নাথিং রং উইথ ইট, বাট আমরা একটু মানে চিন্তা করতে হবে যে মানে কারা আমাদের, ধরেন আপনি যদি লম্বা একটা স্পেল করতে চান, ধরেন টসটা জিতলাম আমরা, ইন্ডিয়া টস জিতে ব্যাটিং করলাম, আমরা বোলিং করবো, মানে আপনি 5-5-10 ওভার করলেন, এরপর কন্ডিশনটা যদি সত্যি এরকম থাকে যে সুইং করছে, তাহলে আপনি দুজনকে 7-14 ওভার করাতে পারবেন, যেটা আপনি নাহিদ আর তাসকিনকে পারবেন না। কারণ আপনি দেখা যাবে নতুন বলেই যতটুকু পারবেন, বল পুরানো হয়ে গেলে পরে কিন্তু ফাস্ট বোলারদের এত অ্যাডভান্টেজ থাকবে না, সেক্ষেত্রে আপনি 3টা স্পিনারকেই কাজ করতে হবে, রাইট? তা আমি ওই জন্যই মনে করি যে দুটো সুইং বোলার প্লাস যারা উপরে বল করতে পারে, সুইং করতে পারে এবং লম্বা সময় বল করবে, তাদেরকে আমি মনে করি খেলানো উচিত আছে। একটু টপ অর্ডার নিয়ে যদি কথা বলি, আমাদের টপ অর্ডারে দেখা যাচ্ছে 6 জনের মধ্যে প্রথম 5 জনই আসলে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, এবং প্রতিপক্ষের রবিচন্দ্রন আশ্বিন ওই সুবিধাটা খুব ভালো মতো আসলে নিয়েছেন। পাকিস্তানে যাওয়ার আগে জয় আমাদের নাম্বার 1 ওপেনার ছিলেন, জাকির বা সাদমানের চেয়ে তিনি এগিয়েছিলেন, ইনজুরিতে পড়েছেন। পাকিস্তান সায়েন্সের বিপক্ষে 65 রানের একটা ইনিংস খেলেছেন, এরপর ইনজুরিতে পড়ায় তিনি 2টা টেস্টে কোনটাতে সুযোগ পাননি, এবং ভারতের বিপক্ষে প্রথম টেস্টে তার খেলা হয়নি। এই জিনিসটাকে আসলে কিভাবে দেখেন, ওভারঅল মাইন্ডসেটটাকে কিভাবে দেখেন? জয়ের জায়গাটা পোক্ত ছিল, সেই জায়গায় সাদমানের 93 রানের ইনিংস খেলায় জয় যেহেতু তার জায়গাটা হারিয়েছেন, সেটা আসলে কি ধরনের বার্তা দেয়? আমি শান্ত সাথেই কথা বলছিলাম যে আমাদের প্রথম 6 জনের মধ্যে 5 জনই বাতি, আর পরে 7-8 আমাদের 2 ডানাতি আছে, লিটন এবং মিরাজ। তো যেটা হয় যে আসলে এটা অনেক সময় অ্যাডভান্টেজও হতে পারে, যে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ যেটা হতে পারে, যে অ্যাডভান্টেজ যে আমরা যাতে যাও আছে এটাও বললে হবে না, কিন্তু আজকে কুলদীপ খেলতে পারে, সেটাও কুলদীপকে আমার মনে হয় যে ওর ডানাতি বা আতি বলে কথাটা, ও সবার জন্য একই বোলার। তো যেটা আপনি বললেন আশ্বিন ইন ফর্ম, গত টেস্ট ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ বা ভালো বল করেছে, ভালো ব্যাটিং করেছে, তো আমার মনে হয় যে একটা চেঞ্জ বাংলাদেশ টিম করতেই পারে, একটা ডান হাতে গিয়ে জয়কে আরেকটা সুযোগ দিলেও দিতে পারে। আর কার জায়গায় এটা আমি বলতে পারবো না, কারণ টপ অর্ডার থেকে 1, 2, 3, 4 খালি 5-এ মনে হয় মুশি একটা স্টপ গেট খেলে, সাকিব 6-এ খেলে, আবার তো এই প্রথম 4 জনই আমাদের বাহাতি খেলে, হয়তো বা সাম এনিবডি, বাট আমি জানি না, ইটস নট বিকজ অফ পারফরমেন্স যে আমি বাদ দিচ্ছি, যদি ইটস ফর দ্য স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান, যে ঠিক আছে আমাদের আশ্বিন আমাদের বেশি বাহাতি একসাথে ব্যাটিং করছে, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন হচ্ছে না, তা আমরা ওই রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনটা আমাদের জন্য, মানে যদিও এখন এটা ক্রিকেটের মানে টপ লেভেলে এইসব কথা আসলে ইম্পর্টেন্ট না, বাট তারপরেও ইম্পর্টেন্ট, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড এটা কিন্তু কাজ করে। কারণ যখন আপনি স্পিন উইকেটে খেলবেন এবং আপনি জানবেন যে আশ্বিন আছে, তখন আপনাকে আমার কাছে পার্সোনালি মনে হয় যে বারবার যখন ক্যাপ্টেনকে ফিল সেটআপ সরাতে হচ্ছে, বারবার একটা ফিল্ডারকে কিন্তু রাইট সাইড থেকে লেফট সাইডে যেতে হচ্ছে, সেটা তো একটা ইমপ্যাক্ট ফেলে। এবং আমি বলতাম যে ধরেন যদি আমি জয়কে খেলায়ও, আর যদি আমি মানে জানি না রাইট হ্যান্ড ওপেনিং জয় করবে নাকি সাদমান জাকিরকে দিয়ে করাবে, বা সেক্ষেত্রে আমার মনে হয় যেহেতু আশ্বিন নতুন বলে করছে না, 2টা সিমার করবে, সেটা তো 2 জন বাহাতি যারা সেটেল একটু রান করছে, বাংলাদেশে যেটা প্রবলেম যে আমরা ইনিশিয়ালি উইকেট চলে যায়, সেক্ষেত্রে আমার মনে হয় যেহেতু 2টা পাকিস্তান থেকে এই টেস্ট ম্যাচগুলোতে তারা মোটামুটি একটা দক্ষতার ছাপ দেখিয়েছে, আমার মনে হয় যে খুব একটা চেঞ্জ করা উচিত কিনা জানি না, বাট আমার মনে হয় যে একটা রাইট হ্যান্ড ব্যাটসম্যানকে যদি আনলে একটা ভারসাম্য হবে, হয়তো একটা ব্যালেন্স আসবে। সেক্ষেত্রে হয়তো আমরা লিটনকেও ইউজ করতে পারি, যে লিটনকে যদি আমরা আগে ব্যাটিং করি, যে লিটনকে সাথেই ব্যাটিং করতে হবে, এই কথাটাও আমি মানতে রাজি না আসলে, যে মানে আমি জানি ব্যাটিং করা আছে, যদি আপনাকে মনে হয় ইউনিট রাইট হ্যান্ডার টু, মানে আপনি 2 বাহাতি না করে যদি লিটনকে আগে যেতে হয়,
আমার সেটা করা উচিত, মানে ইটস ফর ইউর টিম, ফর ইউর নেশন, আপনি স্যাক্রিফাইস করতেই পারেন। সাধারণত বলা হয় যে টেস্ট ক্রিকেটে উইকেট কিপার ওপেনিংয়ে যান না, এর কারণ হচ্ছে তিনি লম্বা সময় ধরে উইকেট কিপিং করেন। কিন্তু আপনি যদি আগে ব্যাটিং করেন সেক্ষেত্রে তো আসলে উইকেট কিপিং করে আপনি যাচ্ছেন। এই জন্য আমি বললাম যে লিটনকে আমি এই জন্যই বললাম, যদি ধরেন ইন কেস ধরেন শান্ত ব্যাটিং করছে, মুশিয়া শান্ত ব্যাটিং করছে, মুশিয়া আউট হয়ে গেল, আমার মনে হয় সাকিবকে তখন না পাঠিয়ে আমাকে লিটনকে পাঠালে নাথিং রং। আমার মনে হয় যে সাকিব তখন এক স্টেপ পিছিয়ে যেতে পারে, কিংবা যদি শান্ত আউট হয়ে যায় সেক্ষেত্রে সাকিবই যাচ্ছে। মানে আমি কথাটা বলছি যে একটা সময় লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা আমার মনে হয় যে দরকার, কারণ যেটা বললেন যে বোলারের লাইন লেন ফিল্ডিং চেঞ্জ, এটা কিবো লাইক করে না জিনিসটা, ক্যাপ্টেন পছন্দ না, বোলারও পছন্দ না, বারবার দেরি হচ্ছে, এটা হচ্ছে। তো মানে আমার মনে হয় যে এই যে একদম রিজিড হয়ে যে আমার এইটাই যাবে, এইটাই করতে হবে, এটা না করে আপনি মাঝে সাঝে আপনি ক্যান ডু দ্য চেঞ্জেস। আমার মনে হয় ছোটো ছোটো চেঞ্জেস করলে নাথিং রং উইথ ইট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.